আসসালামু আলাইকুম প্রিয় চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ভর্তি প্রত্যাশী শিক্ষার্থী, আশা করি ভালো আছো। আমাদের আজকের ক্লাস তথা সি স্পেশাল ইংলিশ 11-এ তোমাকে স্বাগতম। আজকে আমরা কিছু প্রশ্ন সমাধান করব, তার মাঝে একাধিক টপিক আছে। একটা প্রশ্ন একটু কঠিনের মতো, বাট এই প্রশ্নটা সমাধান করতে পারলে তুমি নিজের ইংলিশের স্ট্রেংথটা বুঝতে পারবে। আমরা যাচ্ছি, আশা করছি তুমি চট্টগ্রামের ABCD যে ইউনিটেই পরীক্ষা দিবা না কেন খুব মনোযোগ দিয়ে আমার প্রশ্ন সমাধানগুলো নিয়ে কাজ করবে, চিন্তা করবে। ওকে, প্রথম যে প্রশ্নটা দেখছি লেখা আছে দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার স্কুল। এই প্রশ্নটা চট্টগ্রামে এসছে। আমি বরাবর মতো বলে থাকি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় সব বাংলাদেশের সব বিশ্ববিদ্যালয়ে প্রশ্ন রিপিট হয়, বাট আমার কাছে মনে হয় চট্টগ্রামের প্রশ্নগুলি একটু বেশি রিপিট হয়। রিপিট হওয়ার ধরনটা একাধিক ক্যাটাগরির, লাইক এমন হতে পারে প্রশ্ন যেটা এসেছিল সেটাই আসে, হুবহু কোনো চেঞ্জ হয় না। আবার এমন হতে পারে প্রশ্ন যেটা আসে সেটাই আসছে, বাট অপশন চেঞ্জ করেছে। আবার এমন হতে পারে প্রশ্ন যেটা ছিল ওটাই আসছে, শুধু নামটা চেঞ্জ হয়েছে। অথবা মোস্টলি যেটা হয়, হলে কোনো প্রবলেম নাই, সেটা হলো প্রশ্ন যেটা আসছে একই ক্যাটাগরির, একই কনসেপ্ট বা এই প্রশ্নের মূল থিম যেটা, ওটা ধরে আরেকটা প্রশ্ন এসেছে। ফলে আমি বলি, তুমি যখন চট্টগ্রামে পরীক্ষা দিবা, যেই ইউনিট স্টুডেন্ট হও না কেন, তুমি বিগত বছর প্রশ্নকে একটু বুঝে বুঝে পড়ো, মুখস্থ না। প্রশ্ন হুবহু কমন পাওয়ার ইস্যু নাই, তোমার ইস্যু থাকা উচিত, চিন্তা থাকা উচিত আমি বুঝে বুঝে প্রশ্ন সমাধান করছি, এখান থেকে প্রশ্ন নিশ্চয়ই আসবে, তবে এক্স্যাক্টলি এটা আসবে না। তুমি পরীক্ষার হলে গিয়ে প্রশ্ন আনসার করতে পারলেই তো হলো। কোথায় থেকে পারলাম, কে পড়ালো, কোন বইতে ছিল, সেটা কোনো ইস্যু না। এই জন্য তোমার প্রয়োজন বিগত বছর প্রশ্ন বুঝে বুঝে পড়া, এবং বিসিএসের প্রশ্ন নিশ্চয়ই সেভাবেই পড়বে। একইভাবে একটা প্রশ্ন আমি পাই টফেল সমাধান নিয়ে, যারা বিশেষ করে চট্টগ্রামের BCD ইউনিটে পরীক্ষা দিতে চায়, তারা জানে যে ক্লিফস টফেল থেকে বিশেষ করে ডিরেক্ট প্রশ্ন হয়। সংখ্যাটা কখনো 20, 15, 17, 10, 9 এমনটা হয়ে থাকে। এখন সব বছর সব ইউনিটে সমানভাবে বেশি প্রশ্ন আসে না, কখনো 4-5টা আসে, কখনো 15টা, 21টা, 25টা প্রশ্ন আসার রেকর্ডও আছে। এখন আমি প্রশ্ন পাই মাঝে মাঝে, স্যার আমি ক্লিফস টফেল শেষ করলে কয়টা প্রশ্ন পেতে পারি? এটা আসলে সম্ভব না আমার পক্ষে আনসার দেওয়াটা আমার জন্য বোকামি, কারণ আমি তো প্রশ্ন করব না। আমি বরং বলি, তুমি বরং প্লিজ ক্লিফস টফেলটা বা তুমি যাই পড়ছো বুঝে বুঝে পড়ো। প্রশ্ন এক্স্যাক্টলি কমন পাওয়ার চিন্তা করা ঠিক হবে না। তুমি বরং বুঝে বুঝে পড়ো, একটু বারে বারে পড়ার ট্রাই করো, ভুলে যাবা নিশ্চয়ই, আবার পড়ো। পরীক্ষা হলে গিয়ে তুমি প্রশ্নের আনসারটা করতে পারবা সহজে। দ্যাটস ইট। যাচ্ছি যে প্রশ্নটা, এটা আগেও আসছিল, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার স্কুল, মানে পুরাতন স্কুলের সুযোগ সুবিধাগুলো। এখন কি লিখবা? আমাদের এখানকার প্রথম একটা অপশন খুঁজি আমরা, আমাদের ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? এটা একটু চিন্তা করো, ভার্বটা কি সিঙ্গুলার হবে নাকি প্লুরাল হবে? আমি যদি বলি পুরোটাই সাবজেক্ট, ঠিক আছে, দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার স্কুল, বাট তোমরা নিশ্চয়ই সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট টপিকটা ভালোভাবে পড়েছো। সেখানে একটা পয়েন্ট তোমরা পড়ো, হেডওয়ার্ড, বা অনেকগুলো শব্দ মিলে যখন সাবজেক্ট হয়, আমাদের এই অনেকগুলো শব্দ মিলে সাবজেক্ট হওয়া অংশের মূল সাবজেক্ট কোন শব্দটা হয়? প্রিপজিশনের আগের শব্দটা। তাহলে দ্য ফ্যাসিলিটিস, সুযোগ সুবিধাগুলো, প্লুরাল তো, তাহলে নিশ্চয়ই সিঙ্গুলার ভার্ব যদি থাকে সেটা ক্রস, তাহলে রইল BCD। আসো এবার আর অ্যাজ গুড অ্যাজ, এটা তোমরা নিশ্চয় জানো, তোমরা যখন ডিগ্রি টপিকটা পড়বা। এই প্রশ্ন আমরা অনেকগুলো টপিকের সাথে কানেক্টেড বলা যেতে পারে, স্পেসিফিকলি 2টা টপিকের সাথে। তাহলে তোমরা পড়ে থাকবা অ্যাজিটিভ এর আগে পরে অ্যাজ হয়, অ্যাজিটিভের আগে পরে অ্যাজ হয়। তাহলে আমরা দেখি অ্যাজ গুড, অ্যাজটা এখানে মিসিং, ফল এটাকে আমরা কেটে দিতে পারছি, বি নাম্বার অপশনটাও ক্রস। এবার আসি CRDতে, দেখো অ্যাজ গুড অ্যাজ, তার মানে আমাদের CDর মাঝে আর একটু কাজ করতে হবে, সামনে যেতে হবে পড়াটা, সেন্টেন্সটা পড়ে। আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন, ঠিক আছে, বেটার দেন পর্যন্ত ঠিক আছে। ডি নাম্বার যদি দেখি আর বেটার দেন দ্য নিউ স্কুল, বাক্যের অর্থটা ঠিক থাকে না, কম্প্যারিজনে ঠিক হয় না। ডি নাম্বারটা যদি দিতে চাও, অর্থটা কেমন হয়? দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার স্কুল, মানে পুরাতন স্কুলের সুযোগ সুবিধাগুলো, আর অ্যাজ গুড অ্যাজ মানে একই রকম, অর বেটার ভালো, দেন দ্য নিউ স্কুলের চেয়ে। আমরা বাংলা ভাষাভাষী বিধায় মনে হচ্ছে বাক্যটা ঠিক, আসলে ঠিক না। আমি যদি বলি এভাবে তোমাদেরকে যে আমার চেহারা তোমার চেহারা থেকে পৃথক, এটা কারেক্ট নাকি আমার চেহারা তোমার চেয়েও পৃথক?
নিশ্চয়ই তুমি বলবা স্যার আমার চেহারা তোমার চেহারা থেকে পৃথক, এই কথাটাই কারেক্ট। আমার চেহারা তোমার চেয়েও পৃথক তো বলা যায় না, হয়তো আমরা বুঝে নেই আমার চেহারা তোমার চেয়েও পৃথক, বুঝে নিচ্ছি চেহারা টু চেহারা কম্প্যারিজন, বাট বাক্যটা কেমন হওয়া উচিত? আমার চেহারা তোমার চেহারার চেয়েও পৃথক, তুলনা হচ্ছে আমার চেহারা তোমার চেহারার সাথে। ওকে, এখানেও কিন্তু একই কথাটা, পুরাতন স্কুলের কম মানে সুযোগ সুবিধার সাথে তুলনা কার সাথে হবে? নতুন স্কুলের সুযোগ সুবিধা, এখানে কিন্তু নতুন স্কুলের সাথে তুলনা হয়ে গেছে। তাহলে এখানে দেন দ্য এই ফ্যাসিলিটিস কথাটা এখানে লিখতে হবে, ফ্যাসিলিটিস কথাটা কি লিখতে হবে? বলো স্যার তাহলে তো সি নাম্বার ডি নাম্বার কাটবেন, কিন্তু সি নাম্বারে তো নাই, সি নাম্বারে নাই ঠিকই, সি নাম্বারে নাই ঠিকই, কিন্তু এই ফ্যাসিলিটিস শব্দটার পরিবর্তে আমরা দোজ লিখছি। ইংলিশের একটা প্যাটার্ন হলো কোনো সেন্টেন্সে একই ওয়ার্ড দুইবার ব্যবহার করা হয় না। এখন ফ্যাসিলিটিস শব্দটা যেহেতু প্লুরাল, এই ফ্যাসিলিটিস প্লুরাল শব্দের পরিবর্তে ওনারা দোজ লিখেন, দোজ। তাহলে এই বাক্যটা মূলত যেমন ছিল, মুখে বলি দ্য ফ্যাসিলিটিস অফ দ্য ওল্ডার স্কুল আর অ্যাজ গুড অ্যাজ অর বেটার দেন দ্য ফ্যাসিলিটিস অফ দ্য নিউ স্কুল। বাক্যটা কেমন হবে? যে পুরাতন স্কুলের সুযোগ সুবিধাগুলোর চেয়ে সুযোগ সুবিধাগুলো আর অ্যাজ গুড অ্যাজ ভালো, অর বেটার হয়তো বেশি ভালো, দেন দ্য ফ্যাসিলিটিস অফ দ্য নিউ স্কুল নতুন স্কুলের সুযোগ সুবিধার চেয়েও বেশি বা একই রকম। তাহলে এখানে ফ্যাসিলিটিস কথাটা একবার লাগবে, আমরা ফ্যাসিলিটিস কথা না লিখে কি লিখলাম? দোজ লিখলাম। তাহলে বাক্যের কথাটা হলো এখানে এমন, সাবজেক্ট আমরা খুঁজতে হবে মূল সাবজেক্টকে, প্রিভিয়াসের আগেরটা, ফলে আমরা ইজ কেটে আর লিখলাম। এরপর আমরা দেখলাম অ্যাজেটিভের আগে পরে অ্যাজই থাকতে হয়, ফলে বি নাম্বার কাটলাম, রইল সি আর ডি। ডিতে কাটলাম কেন? কম্পারিজনটা ঠিকঠাক নাই, কিন্তু নিউ স্কুলের সাথে তুলনা হচ্ছে না পুরাতন স্কুলের, বরং পুরাতন স্কুলের সুযোগ সুবিধার সাথে নতুন স্কুলের সুযোগ সুবিধার সাথে কম্পারিজন করা হয়েছে, বিধায় আমরা এখানে দ্য ফ্যাসিলিটিস লিখতে হচ্ছে। বাট দ্য ফ্যাসিলিটিস লেখা যাবে না, কারণ কি ইংলিশে একই সেন্টেন্সে একই কথা দুইবার বলা হয় না। প্রথমবার ফ্যাসিলিটিস লেখা হয়েছে, সেকেন্ডবার না লিখে ওনারা দোজ লিখেছেন, দ্যাটস ইট। আনসার হলো সি। আশা করি আমি যে ব্যাখ্যাটা দিলাম এটা তোমাদের মাথার উপর দিয়ে যায় নাই, মাথার ভেতর দিয়ে গিয়েছে। ওকে, উত্তর হচ্ছে আমাদের সি। অ্যান্ড দেন 2 নম্বর প্রশ্ন, দ্য টিচার সাজেস্টেড দ্যাট হার স্টুডেন্ট ড্যাশ এক্সপিরিয়েন্স উইথ ইএসপি। দেখো এখানে সাজেস্টেড একটা ভার্বের সাথে তোমরা নিশ্চয়ই পরিচিত থাকা উচিত। সাবজাংটিভ টপিকটা ভালোভাবে পড়বা, চট্টগ্রামের প্রত্যেক ইউনিটের জন্যই ইম্পর্টেন্ট। দ্যাট আছে, সাবজাংটিভ যে ওয়ার্ডগুলো আছে, বি ইট, ভার্ব অর অ্যাডজেক্টিভ, এদের পর সাবজেক্টটা পর মানে সাবজেক্টিভ ভার্বগুলোর পর একটা দ্যাট ক্লজ আসবে, তারপরে সাবজেক্টটা যাই হোক, ভার্বের কিন্তু বেস ফর্ম বসে, আমরা জানি ভার্বের বেস ফর্ম। ভার্বের বেস ফর্ম মানে হলো ভার্বের সাথে কোনো ওয়ার্ড যুক্ত হবে না, ভার্বের সাথে কোনো লেটার যুক্ত হবে না। লাইক যদি ভার্ব হয় রিড, ভার্ব যদি হয় কি রিড, পড়া, তাহলে রিডে থাকবে, এটার সাথে এস, ইএস, আইএনজি, ইডি কোনো কিছু যুক্ত হবে না। যদি অক্সিলারি হয়, আমরা এম ইজ আর ওয়াজের বদলে শুধু বি লিখি, এম ইজ আর ওয়াজ ওয়ার এদের বদলে কি লিখবো? শুধু বি। আর হ্যাভ হ্যাজ হ্যাডের বদলে লিখবো হ্যাভ, কারণ আমরা জানি হ্যাভটা হলো হ্যাভ হ্যাজ হ্যাডের বেস ফর্ম, এম ইজ আর ওয়াজের বেস ফর্ম হলো বি। আশা করি বোঝাতে পেরেছি। উত্তর তোমরা পেয়ে গেছো, উত্তর হচ্ছে নিশ্চয়ই এ। তাহলে দ্য টিচার সাজেস্টেড একটা লিঙ্কিং কজেটিভ তো না, সাবজেক্টিভ ভার্ব, যার পর দ্যাট ক্লজ আছে, অ্যান্ড দেন সাবজেক্টটা যাই হোক ভার্বের বেস ফর্ম বসবে, বেস ফর্ম আমরা দেখছি কেবল এখানেই আছে। ওকে, অ্যান্ড দেন কোশ্চেন 3, খুব ইজি কোশ্চেন, পারা উচিত। পার্লামেন্ট বানান কোনটা ভাই? ঠিক আছে, উইচ অফ দ্য ফলোইং ইজ কারেক্টলি স্পেল, কোন বানানটা ঠিকঠাক বানান করা আছে? পার্লামেন্ট উচ্চারণ হলো পার্লিয়ামেন্ট, যেটাকে আমরা বলি, যদিও পার্লিয়ামেন্ট না, পার্লামেন্টের উচ্চারণ পার্লিয়ামেন্ট মানে পার্লামেন্ট। ওকে, তোমরা যারা চট্টগ্রামের প্রস্তুতি নিচ্ছ, ইংলিশটা নিয়ে কোনোভাবে চিন্তায় আছো বা একটু সাজিয়ে গুছিয়ে প্রস্তুতি নিতে চাও, তারা আমার এই কোর্সে আসতে পারো, যেখানে আমি 20 ক্লাস নিচ্ছি। আমাদের ক্লাসগুলো ইতিমধ্যে হাফওয়ে থ্রো, তোমাদের অনেক বন্ধুরা আমার সাথে ক্লাস করছে, উপকার পাচ্ছে, যেখানে আমি গ্রামার, ভোকেব, প্রিভিয়াস কোশ্চেনের সমন্বয়ে আমার কোর্সটা সাজিয়েছি, যেখানে তুমি এ বি সি ডি যে ইউনিটে পরীক্ষা দেও, তোমার ইংলিশ প্রস্তুতি ভালোভাবে তোমাকে গুছিয়ে দিবে এই কোর্সটি। চাইলে এই কোর্সে জয়েন করতে পারো। অ্যান্ড দেন আমরা 4 নম্বর কোশ্চেনে যদি যাই, লেখা আছে মেরি ওন্ট বি গোয়িং টু দ্য কনফারেন্স, মেরি যাবে না কনফারেন্সে, অ্যান্ড ড্যাশ, কি বলছে? তার কলিগেরও যাবে না। বাক্যের 4টা অপশনের মূল কথা হলো তার কলিগেরও যাবে না, মেরিও যাবে না, তার কলিগেরও যাবে না। তাহলে এই পাশের বাক্যটা কিন্তু নেগেটিভ, তাই না? নেগেটিভ। তোমরা একটা টপিক পড়ে থাকবা, নিশ্চয়ই পড়ে ফেলেছো ইতিমধ্যে, যেটাকে আমরা বলি অ্যাফার্মেটিভ অথবা নেগেটিভ অ্যাগ্রিমেন্ট। নেগেটিভ অ্যাগ্রিমেন্ট, যেহেতু আমাদের এই বাক্যটা নেগেটিভ মুডে আছে, ফলে নেগেটিভ অ্যাগ্রিমেন্টের সূত্রটা প্রয়োগ করতে হবে। আসো, উত্তর হওয়া উচিত আমাদের এ। তাহলে বলছে মেরি যাবে না কনফারেন্সে, তার কলিগেরও যাবে না। তাহলে নেগেটিভ অ্যাগ্রিমেন্টের সূত্রটা 2 ক্যাটাগরির হয়, আইদার দিয়ে হতে পারে
আইদার দিয়ে হতে পারে, আইদার দিয়ে হলে আইদারের আগের অংশে অক্সিলারির সাথে একটা নেগেটিভ ওয়ার্ড লিখতে হয়। আর যদি নেইদার দিয়ে হয় নিশ্চয়ই জানি নেইদার নিজে নেগেটিভ ওয়ার্ড, তার সাথে আর কোনো নেগেটিভ ওয়ার্ড বসতে পারে না। আমরা দেখছি সব জায়গায় নেইদার আছে, নেইদারটা নিশ্চয়ই শুরুতেই বসার কথা, অক্সিলারিটা নেইদারের পরে বসে, তাহলে এটা ভুল। উড হার আইদার, আইদার থাকলে বলছিলাম একটা নেগেটিভ ওয়ার্ড থাকবে এখানে, সেটাও নাই, কারণ বাক্যটা নেগেটিভ, মূল সেন্টেন্সটা নেগেটিভ। ওন্ট হার কলিগ আইদার, অ্যাগেইন সেম কথা, ওন্ট হার কলিগ আইদার, এভাবে মিলে না। আমরা যেটাকে বলি সাবজেক্ট লাগবে, আবার যদি আইদার দিয়ে লিখতে হয় শুরুতে সাবজেক্ট লিখতে হয়। কি লিখতে হয়? সাবজেক্ট। হার কলিগসটা আগে থাকা উচিত ছিল, বাক্যে পেটানো যাচ্ছে না, ফলে উত্তরে আমরা লিখব কাকে? এই নাম্বার, নেইদার উইল হার কলিগস। যদি আইদার দিয়ে হতো বাক্যটা এমন হইলে ভালো হইতো যে হার কলিগস, হার কলিগস, হার কলিগস ওন্ট, হার কলিগস ওন্ট আইদার। তাহলে আমাদের ডি নাম্বারটাতে কাছাকাছি ছিল, মানে ওয়ার্ডগুলো ছিল বাট সাজানো ছিল না। হার কলিগস ওন্ট আইদার হলে, হার কলিগস তারপরে ওন্ট আইদার হলে আমরা ডি নাম্বারটাকে নিতে পারতাম, বাট ওনারা তো নিশ্চয়ই কারেক্ট আনসার একটাই দিবে, উত্তর হবে কি? নেইদার উইল হার কলিগস। তাহলে বাক্যের অর্থটা এমন দাঁড়ায়, মেরি গোয়িং যাবে না কনফারেন্সে, তার কলিগরাও যাবে না, নেগেটিভ এগ্রিমেন্ট। মানে টপিকটা দেখো ভাই, অ্যাফার্মেটিভ অ্যান্ড নেগেটিভ এগ্রিমেন্ট। অ্যান্ড দ্য নেক্সট ওয়ান, দ্য ইনহেবিটেন্টস অফ ঢাকা আর কল্ড, যারা ঢাকায় বাস করে তাদেরকে কি বলে? হাকেন্স, ঢাকায়ান্স, নাকি ডাকাইটিস, নাকি একটাও না? একটা বলে তো ভাই। যারা ঢাকায় বাস করে তাদেরকে দুটো জিনিস বলা হয়, ঢাকাইটিস বলা হয় অথবা ঢাকাইয়া বলা হয়, ঢাকাইয়া, ঢাকাইটিস অথবা ঢাকাইয়া। তাহলে উত্তর এখানে ঢাকাইটিস লেখা আছে। দ্যাটস ইট। এই ছিল তোমাদের জন্য আজকের ক্লাস। হোপফুলি ইউ অল গেট বেনিফিটেড ফ্রম দিস ক্লাস। সি ইউ সুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।